ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লিকুইডিটি প্রেফারেন্স, মানে কেনসিয়ান লিকুইডিটি প্রেফারেন্স থিওরি নিয়ে আমরা আলোচনা করব। আমরা কেনসিয়ান লিকুইডিটি প্রেফারেন্স নিয়ে আগেও আমরা একটা ভিডিও আলোচনা করেছি, যেটি অনার্স লেভেলে, যেগুলো অনার্স লেভেলে একটু ডিপথের ভেতরে যাওয়ার খুব প্রয়োজন পড়ে। বাট ন্যাচারালি আজকে আমি যে ওই টপিকটি একটু আলোচনা করব অনেকটা জেনারেল লেভেলে, দ্যাটস মিন জেনারেল ইলেকটিভ সাবজেক্ট, যেহেতু সিবিসিএস বোর্ডের আন্ডারে যে সমস্ত সিলেবাস প্যাটার্নটা চেঞ্জ হয়েছে তার আন্ডারে জেনারেল ইলেকটিভ অ্যান্ড ডিসিপ্লিন সিলেকশন যে কোর্স, যে ডিএসই যে কোর্সগুলো রয়েছে, স্পেসিফিক কোর্স, দ্যাটস মিন আমরা পাস কোর্স হিসেবে আমরা জানতাম পাস কোর্স হিসেবে পড়া, সেই নিয়ে আমরা সেই লেভেল নিয়ে আমরা আলোচনা আজকে করব। ন্যাচারালি লিকুইডিটি প্রেফারেন্সটা কি জিনিস, বাংলায় বলা হয় কি তারলতার পছন্দ বা তারলতার পছন্দ মানে কি? অ্যাকচুয়ালি তারলতা বলতে মানির তারলতা বোঝানো হয়েছে, মানি লিকুইডিটির কথা বলা হয়েছে। যখন আমার মানি আমার পকেটে আছে, আমি যখন ইচ্ছা পারলে যেখানে খুশি আমি খরচ করতে পারবো, তখন সেই মানিটাকে আমাদের বলবো লিকুইডিটি অফ মানি। যখন আমরা সেই মানিটা ব্যাংকে রেখে দেবো তখন কিন্তু সেটা লিকুইডিটি হিসেবে থাকছে না। দ্যাট ইজ কল্ড ইন দ্য ডিমান্ড ডিপোজিট অর ইন বন্ড, সিকিউরিটি, ডিবেঞ্চার, এনিথিং, হোয়াট এভার ইউ সে। ন্যাচারালি আমরা লিকুইডিটি প্রেফারেন্স তখনই করতে পারবো যখন আমরা লিকুইডিটি কনসেপ্টটাকে নিয়ে আসবো। ন্যাচারালি আমি এর সম্পর্কে একটা কথা বলে দেওয়া একদম অবশ্যই প্রয়োজন যে লিকুইডিটি প্রিফারেন্সের মধ্যে ইন্টারেস্ট রেট, এইগুলো একটু মাইন্ডে রেখো। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা তোমরা উপরে দেখতেই পাচ্ছ যে লিকুইডিটি প্রেফারেন্স, ওকে, থিওরি অফ ইন্টারেস্ট রেট, ওকে। তাহলে লিকুইডিটি প্রিফারেন্স নিয়ে যদি আমরা আলোচনা করি, তো ন্যাচারালি যে কনসেপ্টটা আমাদের মাইন্ডে রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট মানে সুদের হার is called the monetary phenomenon. ওকে, এটাকে বলা হয়, জাস্ট এটা তোমরা লিখে রাখবে। আর কেনসিয়ান লিকুইডিটি প্রেফারেন্স থিওরি কি বলছে? ন্যাচারালি যেহেতু কেনসিয়ান নাম করছি, বিভিন্ন আছে, আমি পরপর আসবো, বাট ন্যাচারালি দুটো কনসেপ্ট আমরা মনে রাখতে হবে যে কেনসিয়ান লিকুইডিটি প্রেফারেন্স সবসময় এটাই বলে মানি হোল্ড দেয়ার পিপল হোল্ড দেয়ার মানি ইন লিকুইডিটি ক্যাশ, লিকুইডিটি ফর্ম, রাদার দ্যান দ্য বন্ড, ডিবেঞ্চার অর এটসেট্রা। কেনসিয়ানের লিকুইডিটি প্রেফারেন্স সম্পর্কে একটা আলোচনা বারবার করে বলা হয়েছে যে কেনসের মতে মানুষ তার টাকা পয়সা লিকুইডিটি ফর্মে কিন্তু বেশি রাখবে, মানে নগদ অর্থে বেশি রাখবে, রাদার দেন বন্ড, ডিবেঞ্চার বা জমায়েত অবস্থায় রাখার চেয়ে বেশি রাখবে কোথায়? ক্যাশ হিসেবে। ওকে, এই দুটো কথা আমাদের ন্যাচারালি মনে রাখতে হবে। সো আমরা যদি এইভাবে ধরি যে আমরা যেটা জানতাম আইএসএলএম কার্ভের মধ্যে যে কন্ডিশনটা ছিল, ন্যাচারালি ইনভেস্টমেন্ট সেভিংস যে কার্ভ, ন্যাচারালি এটাকে আমরা মেজারমেন্ট করি আই ফর ইনভেস্টমেন্ট, এস ফর সেভিং। ইনভেস্টমেন্ট সেভিংস কার্ভ সেটা আর এর উপর কিভাবে ডিপেন্ড করে? ন্যাচারালি ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্টের সঙ্গে আর, দ্যাটস মিন বিনিয়োগের সঙ্গে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে বিনিয়োগ, সাথে ইন্টারেস্ট রেট, দ্যাটস মিন সুদের হার, ওকে, ইন্টারেস্ট রেট। এর সাথে এর সম্পর্কটা কি? অ্যাকচুয়ালি সুদের হার যদি বাড়ে তাহলে সবাই কি করবে? বেশি করে সেভ করতে চাইবে, ইনভেস্টমেন্ট কিন্তু না। যখন সুদের হার কমবে তখন কি ইনভেস্টমেন্ট বাড়বে? ন্যাচারালি বোঝাচ্ছে কথাটা। তার কারণ দেখো, একটা জিনিস ভালোভাবে চেষ্টা করো যে যদি সুদের হার বাড়ে তাহলে তুমি কি করবা? বাড়িতে টাকা রাখবা না ব্যাংকে টাকা রাখার চেষ্টা করবা? তুমি নিজে বলবো যে হ্যাঁ আমি ব্যাংকে রাখবো, তার কারণ আমি সুদ পাবো বেশি। ব্যাংকে তাহলে সেভিংস রাখাকে কি বলে? সেভিংস বলে তো, সঞ্চয় বলে। তাহলে আর বাড়লে কিন্তু কি হবে? সঞ্চয়
বাড়বে। কিন্তু ইনভেস্টমেন্ট মানে কি সঞ্চয় ঠিক বিপরীত, কিন্তু ইনভেস্টমেন্ট সেখানে কি হচ্ছে কমবে। যদি আর এর মান কমে আর এর মান যদি কমে যায়, যদি সুদের হার কমে, তাহলে ইনভেস্টমেন্ট কি হবে বাড়বে, সেভিংস কমবে, এই হিসেবে তো করবে। তা ন্যাচারালি এদের মধ্যে কি সম্পর্ক পাচ্ছি আমরা, একটা বিপরীত সম্পর্ক পাচ্ছি, ইনভার্স রিলেশনশিপ। যার কারণে যে ইনভেস্টমেন্ট যে কার্ভটা হয় সেটা ন্যাচারালি যে নেগেটিভলি কার্ভ হয়, ঋণাত্মক কার্ভ হয়। এবং আমরা আরেকবার যদি দেখি যে ইন্টারেস্ট রেটের সাথে, এর বাংলা তো লেখাই আছে সেভিংস, দ্যাটস মিন সঞ্চয়, এর সাথে ইন্টারেস্ট রেটের কি সম্পর্ক, তাহলে আমরা বুঝতেই পারলাম সেভিংস ইন্টারেস্ট রেট বাড়লে, ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে সেভিংস বাড়বে। তাহলে ন্যাচারালি এদের মধ্যে কি সম্পর্ক, পজিটিভ সম্পর্ক, তাই আমরা পজিটিভ কার্ভ আঁকতে পারি, এটা সেভিংস। এবং এইভাবে সেভিংস এবং ইনভেস্টমেন্টকে এক করে, সেভিংস এবং ইনভেস্টমেন্টকে এক করে ইন্টারেস্ট রেট কিন্তু নির্ধারণ করা হতো, নির্ণয় করা হতো ইন্টারেস্ট রেট। বোঝাচ্ছে কথাটা, ইন্টারেস্ট রেট কিন্তু নির্ধারণ করতো এই একটা ফেনোমেনালের জন্য। ন্যাচারালি আমরা এর ভেতরে যাওয়ার আগে এটা ছিল কি ক্লাসিক্যাল ফরম্যাট, ক্লাসিক্যাল ফরম্যাটের কনসেপ্ট। ন্যাচারালি আমরা একটু সহজভাবে বোঝার জন্য আমি বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবো না। ন্যাচারালি আমরা তিনটে কনসেপ্ট করি, এক হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে নিও ক্লাসিক্যাল, তোমরা ইকোনমিক্সের ছেলে জানো যে কি জিনিস এগুলো, আর একটা হচ্ছে কেইনসিয়ান ভার্সন। ক্লাসিক্যালে আমরা কি জানতাম যে ন্যাচারালি সবসময় কি থাকে, ফিক্সড লেভেল অফ ইনকাম, দ্যাটস মিন কি আয়ের পরিমাণটা স্থির থাকতো। তোমরা বাংলায় লিখে রাখবে আয়ের পরিমাণ স্থির। এবং সেই আয়টি, ইনকামটা কি হতো, ন্যাচারালি দুটি জিনিসের উপর বিভক্ত করা হতো। এক হচ্ছে দুটো জিনিসের উপর বিভক্ত করা হতো, এক হচ্ছে সেভিংস আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এবং এই টোটাল জিনিসটা কার উপর ডিপেন্ড থাকতো, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হারের উপর নির্ভর থাকতো। তোমাদের ছবির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবো অনেকটা। ওকে, বোঝাচ্ছে কথাটা। আমাদের ফিক্সড লেভেল ইনকাম ছিল ক্লাসিক্যাল থিওরিতে, ধরে নেওয়া হতো যে ফিক্সড লেভেল অফ ইনকাম, এবং সেটি সেভিংস এবং ইনভেস্টমেন্ট থেকে করা হতো দুটো ভাগে। ন্যাচারালি দুটোই করতো, এবং সেটি কিসের উপর ডিপেন্ড করতো, ইন্টারেস্ট রেট, যেটা আমি দেখালাম যে ইন্টারেস্ট রেট কিভাবে সেভিংসকে ডিটারমিন করে এবং ইনভেস্টমেন্টকে ডিটারমিন করছে। এবং তার মাধ্যমে রেট অফ ইন্টারেস্টকে ইকুইলিব্রিয়াম লেভেল অফ রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমরা পেতাম। ভারসাম্য অবস্থায় যে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারতাম। ওকে, ন্যাচারালি নিও ক্লাসিক্যালে যদি মডেলে আমরা যাই, সেখানে আমরা কি দেখবো, সেম কনসেপ্ট আছে, সেম জিনিস, বাট সেভিং এর সাথে দুটো জিনিস যুক্ত হচ্ছে। একটা হচ্ছে হোল্ডিং, ওকে, বোঝাচ্ছে কথা না। আর একটা কনসেপ্ট হচ্ছে ব্যাংকিং ক্রেডিট। ব্যাংকিং ক্রেডিট, ক্রেডিট বলতে সরি ক্রেডিট মানে ভুল হলো, ক্রেডিট, হোল্ডিং এবং ব্যাংকিং ক্রেডিটটা কিন্তু নিও ক্লাসিক্যালের মধ্যে যুক্ত হয়ে একই কনসেপ্ট, এই টোটাল কনসেপ্টটা একই, বাট জাস্ট দুটো পোর্শন যুক্ত হলো সেভিং এর সাথে। এই তিনটে মিলেই কিন্তু নির্ভর করবে একটা জিনিসকে। বোঝাচ্ছে কথা, সেভিংস থেকে কিন্তু ইনভেস্টমেন্টটা হয়, সেভিংস বড় আকারে টাকা জমাতে জমাতে তখন আমরা বিনিয়োগ করি। ন্যাচারালি এখানে সেভিংস কিন্তু কাজ করবে না, এখন হোল্ডিং এবং ব্যাংকিং, এটা আমাদের পোর্শনটা না রাখলেও হলো, রাখা বেকার কমপ্লিকেটেড হয়ে যাবে। ব্যাংকিং ক্রেডিট এবং সেভিংস এবং বিভিন্ন আদার্স পার্ট গুলো এখানে নিও ক্লাসিক্যাল মডেলে ছিল। এবার আমরা সেটা দেখবো
যে কেনসিয়ানের থিওরিতে সেটা কি হচ্ছে, কেনসিয়ানের যে থিওরি সেটাকে বলা হয় লিকুইডিটি প্রেফারেন্স। লিকুইডিটি প্রেফারেন্স, তারলতা পছন্দ বা চয়েস আমরা বলতে পারি। ন্যাচারালি কেনস কিন্তু এইটা বলেন যে এইভাবে আমাদের রেট অফ ইন্টারেস্টকে বের করা যায় না, যেটা আমি ডায়াগ্রামে দেখালাম, এইভাবে বের করা যাবে না। রেট অফ ইন্টারেস্ট একটা মানিটারি পলিসির ফেনোমেনন, যার কারণে রেট অফ ইন্টারেস্টকে এইভাবে আউটপুট, এইভাবে সেভিংস এবং ইনভেস্টমেন্ট দ্বারা করা যাবে না। তার কারণ দেয়ার ইজ এ বিগ পোর্শন অফ মানি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফর মানি। কেনস তখনই তার লিকুইডিটি প্রেফারেন্সের মধ্যে ডিমান্ড ফর মানির কনসেপ্টটা আনে উইথ মানি সাপ্লাই। বোঝাচ্ছে কথাটা? খুবই সোজা জিনিস কিন্তু। ন্যাচারালি আমরা এবার আলোচনা করব কেনসের ডিমান্ড ফর মানি নিয়ে টোটাল টপিকটা। কেনসের ডিমান্ড ফর মানি আমরা কত প্রকারে জানি? ন্যাচারালি যদি বাংলায় বলতে হয়, ন্যাচারালি সেটা আমরা জানি 3 প্রকারের। কি কি সেটাকে আমরা কিভাবে জানি? সেটাকে আমরা কেনসিয়ানের মোটিভ জানি, যে 3 মোটিভস অফ কেনসিয়ান। 3 মোটিভ, তোমরা বানানটা দেখে নাও, MOTIVES, মোটিভস অফ কেনস লিকুইডিটি। আমি পুরো এটা কিন্তু বাংলায় বলে দিচ্ছি তোমাদেরকে। লিকুইডিটি প্রেফারেন্স, লিকুইডিটি প্রেফারেন্স থিওরি। বোঝাচ্ছে কথাটা? বুঝতে পারলাম যে কেনসের লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ ইন্টারেস্ট রেট। এইখানে উনি 3টে জিনিসকে করেন, আমরা এইভাবে কঠিন ভাষাটা লিখবো না। 3 মোটিভস অফ ডিমান্ড ফর মানি, এইভাবে লিখি, ডিমান্ড ফর মানি। এবার সবাই জানি যে ডিমান্ড ফর মানি কি, অর্থের চাহিদা 3টে মোটিভের উপর নির্ভর করে কেনসের তত্ত্ব অনুসারে। কেনসের তত্ত্ব অনুসারে এক হচ্ছে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি, ট্রানজাকশন ডিমান্ড ফর মানি। আমি মানেগুলো সব বলে দেবো, ফর মানি। বাট যখন তোমরা বাংলায় লিখবে না এটা ট্রানজাকশন ডিমান্ড ফর মানি কিন্তু লিখবে। বোঝাচ্ছে? ট্রানজাকশন লেখার পর তোমরা বলে দেবো অর্থের চাহিদা, একই কথা, বাট ট্রানজাকশনটা লিখতে হবে। ট্রানজাকশন ইজ ট্রানজাকশন, ওকে? ডিমান্ড ফর মানি। ন্যাচারাল ট্রানজাকশন ডিমান্ড ফর মানিটা কি জিনিস আমি বলে, ধরো আমি কোনো কিছু হঠাৎ করে কিনবো, আমি সবসময় কিনি, বাট হঠাৎ করে আমার মনে হচ্ছে যে এবার একটা জিনিস কিনতে হবে, এসি কিনবো। এসি কেনার জন্য পকেটে টাকা দরকার। সেই টাকাটা যদি তোমার কাছে থাকে, সেটা হচ্ছে ট্রানজাকশন পারপাসে ইউজ করার জন্য শুধুমাত্র। থাকে না অনেকে, যখন তোমরা কলেজে আসো, কিছু পরিমাণ টাকা ভাড়া, কিছু পরিমাণ কিছু যদি মনে হয়, ন্যাচারালি তোমরা খাও না বাইরের খাবার আমি জানি, তবুও মনে হয় যে না খাই, যদি বন্ধুরা খেতে যাই তাহলে টাকাটা নিয়ে যায়। এই যে ট্রানজাকশন করার জন্য যে মোটিভ নিয়ে তোমরা টাকাটা নিয়ে আসছো না খাওয়ার জন্য কলেজে, আমি খাওয়ার কথাটাই বললাম, তাহলে সেই কথাটাকে বলা হয় ট্রানজাকশন ডিমান্ড ফর মানি। মোটিভ নিয়ে আসছো তো যে আমি এটাকে খরচ করবো বলে প্ল্যান, ট্রানজাকশন ডিমান্ড ফর মানি। সেকেন্ড, প্রিকশনারি ডিমান্ড ফর মানি। তাহলে প্রিকশনারি ডিমান্ড ফর মানি বলতে কি বোঝায়? খুব এমার্জেন্সি কেসে যদি আমরা তখন প্রয়োজন হয়, তার জন্য আগে থেকে নিজে রাখি। সাপোজ আমার, আমি বলতে খুব সুবিধা হবে যে এইভাবে, যে যখন যখন প্রিকশনারি বলতে খুব সাবধানতা, তো এমার্জেন্সির ক্ষেত্রে সাপোজ কোনো জায়গায় আমি বরযাত্রীর জন্য নেমন্তন্ন খেতে যাচ্ছি, বাসে করে নিয়ে যাচ্ছে, রাত্রে খাওয়া দাওয়া হবে, সকালবেলা ফিরবো, আমার ওখানে কোনো টাকার দরকার আছে, টাকার দরকার কিন্তু আমার 1 টাকাও নেই, তার কারণে বাসে যাবো, বাসে আসবো, আবার খাবো দাবো ওখানে। তবু আমি মাকে যে বলবো যে মা 50 টাকা দাও না, কেন? যদি কোনো কিছু হয়ে যায় তার জন্য 50 টাকা ইমার্জেন্সি হিসেবে রাখছি। যদি কোনো পার্টিতে যাই
তার জন্য আমাদের ক্ষেত্রে যে টাকা পয়সা, যে টাকাগুলো রেখে দেওয়া হয় এমার্জেন্সি ক্ষেত্রে, সেটাকে আমরা বলতে পারি প্রিকশনারি ডিমান্ড ফর মানি। যেমন অনেক ক্ষেত্রে কলেজে আসার টাইমে আসো না, যে একটু অতিরিক্ত পরিমাণে টাকা নিয়ে আসো, যদি বাস না পায়, যদি টুকটুকা যেতে হয়, বাসওয়ালা 5 টাকা নেয়, টুকটুকায় 10 টাকা নিবে, বোঝাচ্ছে কথাটা? তাহলে টুকটুকা যদি 10 টাকা নেয়, তার জন্য এমার্জেন্সি ক্ষেত্রে যে 5 টাকাটা অতিরিক্ত নিয়ে রাখছো বাড়ি থেকে, সেটাকে বলছে প্রিকশনারি ডিমান্ড ফর মানি। আমি এর থেকে চেষ্টা করছি যথেষ্ট সহজ ভাষায় বলার। নেক্সট 3 নম্বর হচ্ছে, এই 3 নম্বর বলার আগে আমি এটাকে বলি, এই দুটো জিনিসই কিসের উপর ডিপেন্ড করে? এই দুটো জিনিসই কিন্তু ইনকামের উপর ডিপেন্ড করে। ইনকামের উপর ডাইরেক্ট রিলেশন, ওয়াই ফর ইনকাম মানে আয়। এটাকে আমরা, এই দুটোকে আমরা কি হিসেবে দেখি? এই দুটোকে আমরা দেখতে পাই L2, সরি L1 ভেবে, বোঝাচ্ছে কথাটা? আমরা L1 ইকুয়াল টু এফ অফ ওয়াই, এই দুটো পারপাসকে ধরতে পারি। এবং ন্যাচারাল থার্ড পারপাস যেটা আছে, থার্ড মোটিভ, সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি, প্রিকশনারি ডিমান্ড ফর মানি এন্ড স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি বলতে কি বোঝায়? স্পেকুলেটিভ কথার অর্থই হচ্ছে ফাটকা কারবারি। ন্যাচারালি যদি আমি খুব শর্ট ফর্ম বলি, ফাটকা কারবারির জন্য শেয়ার মার্কেটে টাকা লাগানো, কোনো জায়গায় বাজে জুয়া খেলা বা কোনো কিছু, যেখানে আমার টাকা অতিরিক্ত রিটার্ন পাওয়া যাবে, রিস্ক আছে বাট রিটার্ন আমি পাবো, সেক্ষেত্রে আমি সেটাকে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি বলতে পারি। আবার অন্যভাবে বলা যায়, যদি আমার একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা 10 বছরের জন্য কোনো ব্যাংকে বন্ড আকারে সেই চেকেবল পেপারটা নেই, দ্যাট ইজ কল দ্য স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। তার কারণ আমাকে ট্রানজাকশন পারপাসে কিন্তু আমার কাছে নেই, আমার কাছে আছে, আমার কাছে নেই, তার কারণ তো আমি ফাটকা কারবারিতে লাগাচ্ছি। না হলে আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিচ্ছি বন্ড বা ডিবেঞ্চার আকারে, বোঝাচ্ছে কথাটা? তাহলে এক্ষেত্রে কিন্তু আমার নেই। এবং আমি কেন করেছি? ওখানে বেশি রিটার্ন পাওয়ার জন্য, রিস্ক আছে আমি জানি। আমি শেয়ার মার্কেটও লাগাতে পারি, বিভিন্ন জুয়া খেলাতেও লাগাতে পারি, মানে জুয়া বলতে কি এখানে শেয়ার মার্কেটের কথা ন্যাচারালি বলা হচ্ছে। আবার বিভিন্ন ক্ষেত্রে যে বন্ড ডিবেঞ্চার কিনতেও লাগাতে পারি, গভর্নমেন্ট বন্ড বা ব্যাংকিং বন্ড যাই বলে না কেন। তাহলে আমার এই ক্ষেত্রে স্পেকুলেটিভ কোনটা? স্পেকুলেটিভ হচ্ছে দুটো পারপাসে, যেটা আমাদের শেয়ার মার্কেটও হচ্ছে, আবার বন্ড ডিবেঞ্চারও হচ্ছে। তার কারণ আমরা সেখানে টাকা লাগিয়েছি কিসের জন্য? রিটার্ন পাওয়ার জন্য। রিটার্ন বেশি করে পাই, রিটার্ন মানে কি? যেটা ফেরত পাবো, কিসের উপর ডিপেন্ড করে? রিটার্নটা রিস্কের উপর, যত রিস্ক বেশি হবে তত রিটার্নের চান্স বেশি। ন্যাচারাল রিস্ক বেশি তো শেয়ার মার্কেটে, তবুও কিন্তু আমরা ওখানে টাকা লাগাই কেন? তার কারণ রিটার্ন পাবো। এবং রিটার্নটা কিসের উপর নির্ভর করে? ইন্টারেস্ট রেট, বোঝাচ্ছে কথা? তাহলে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি কিসের উপর নির্ভর করে? ইন্টারেস্ট রেট, সুদের হারের উপর। দ্যাট ইজ ওয়াই আমরা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানিকে L2 ইকুয়াল টু ফাংশন অফ আর লিখি। বোঝাচ্ছে কথাটা? কি বলতে চাইলাম? আমাদের খুবই সোজা জিনিস, সেটাকে আমরা লিখতে পারি ট্রানজাকশন ডিমান্ড ফর মানি, প্রিকশনারি ডিমান্ড ফর মানি, স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। ওকে, আমরা এটাকে যদি সিম্পলিসিটি করি, বোঝাচ্ছে কথাটা? নেক্সট, এটাকে যদি আমরা সিম্পলিসিটি করে লিখি, তাহলে কি কি পাবো? কি কি পাবো আমরা দেখি। ন্যাচারালি ট্রানজাকশন ডিমান্ড ফর মানি প্লাস প্রিকশনারি ডিমান্ড ফর মানি প্লাস ট্রানজাকশন ডিমান্ড ফর মানি, প্রিকশনারি ডিমান্ড ফর মানি, স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি is equal to that, তাই তো? এটা কি টোটাল ডিমান্ড ফর মানি, অর্থের চাহিদা, বোঝাচ্ছে কথাটা? এবং টোটাল ডিমান্ড ফর মানি তো এটা তিনটে ভাগে আমরা ভাগ করে নিয়েছিলাম কেনসে থিওরি অনুসারে। ন্যাচারালি আমরা যেটা L1 পেয়েছিলাম সেটা কি ফাংশন অফ ওয়াই, আর L2 যেটা পেয়েছিলাম সেটা ফাংশন অফ আর। ন্যাচারাল ডিমান্ড ফর মানি তাহলে ফাংশন কি হবে? ওয়াই আর এর মধ্যে দুটোই তো ফাংশন না ডিমান্ড ফর মানি, কারণ এখানে এইটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, তো ন্যাচারাল ডিমান্ড ফর মানি তো কোনটাই, তাহলে তার ফাংশনটা কি হবে? ওয়াই এবং আর দুটোই হবে, বোঝাচ্ছে কথাটা?
খুবই কঠিন জিনিস কিন্তু না। প্রেফারেন্সটা কি, যে যে আমাদের মেন চয়েসটা কি, যেটা আছে আমাদের টপিকের নামটা, সেটা কি? সেটা হচ্ছে লিকুইডিটি প্রেফারেন্স থিওরি। থিওরি রেট অফ ইন্টারেস্ট রেট, ওকে, রেট অফ ইন্টারেস্ট বলা যেতে পারে, অন রেট অফ ইন্টারেস্ট বা যাই বলি না কেন আমরা। তাহলে লিকুইডিটি প্রেফারেন্স থিওরি, তো আমরা কেন লিকুইডিটি হিসেবে বেশি রাখতে চাইবো, স্পেকুলেটিভ হিসেবে না? কেন রাখবো না? বোঝাচ্ছে কথাটা? এটাই মেন পারপাস। এবং আমরা কি করে দেখবো যে লিকুইডিটি প্রেফারেন্স থিওরির মাধ্যমে আমরা ইন্টারেস্ট রেটকে ডিটারমিন করতে পারছি। কিভাবে ইন্টারেস্ট রেটকে আমরা ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইন্টারেস্ট রেট আমরা সেটাকে পাচ্ছি, সেটাই আমাদের বের করা মেন টার্গেট। ন্যাচারালি আমরা একটা ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে সেখানে এইভাবে আমি বোঝানোর খুব সুবিধা হবে আমার। দিস ইজ ইন্টারেস্ট রেট, ওকে। আর কঠিন জিনিস না, আর মানে সুদের হার, তোমরা বাংলায় লিখবে। দিস ইজ L2, দ্যাটস মিন L2 মানে, L2 বলতে কি বোঝায়? L2 হচ্ছে লিকুইডিটি প্রেফারেন্স থিওরি, বা সরি, L2 বলতে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, ওকে। ন্যাচারালি আমাদের যে সম্পর্কটা সেটা কি হয় স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানির সাথে? ন্যাচারালি যে সম্পর্কটা সেটা হচ্ছে আমরা দেখতে পাই এইরকম একটা কার্ভ হয়, সরি কার্ভটা আর একটু ডিপলি করতে হবে। ওকে, এবং আমরা যদি দেখতে পাই যে মানি সাপ্লাই এই যে রেটে আছে সেটার উপর ডিপেন্ড করবে, কার্ভেচার তো এরকমই হবে। এটা আমার কি লিকুইডিটি প্রেফারেন্স লাইন। লিকুইডিটি প্রেফারেন্স লাইন, যত ইন্টারেস্ট রেট বাড়বে তত আমার কম হবে। অ্যাকচুয়ালি এখানে আমি L1 L2 দিতে পারি। যত আমার লিকুইডিটি বাড়বে না, যত আমার সুদের হার বাড়বে, তত কি হবে আমার সুদের হার বাড়লে ন্যাচারালি কি হয়, রেট অফ ইন্টারেস্ট যদি বেড়ে যায়, তাহলে ইনকাম কি করব? আমি কি আমার কাছে রেখে দেবো না ব্যাংকে জমা দেবো? ব্যাংকে জমা দেবো ন্যাচারালি। বা আমি যদি সুদের হার বাড়ে, তা ন্যাচারালি কোথায় আমি করবো? ফাটকা কারবারি করবো। বোঝাচ্ছে কথাটা? তাহলে সেজন্য কিন্তু কি হচ্ছে, নেগেটিভলি একটা কার্ভ হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ডিমান্ড ফর মানি। এখানে লিখতে পারি ডিমান্ড ফর মানি, ওকে। এবার আমাদের মেন শর্তর জায়গা কিন্তু আসছে। আমাদের ডিমান্ড ফর মানি, তাহলে তো এটা হচ্ছে কি ছিল? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা সেভিং, এটা ওল্ড ভার্সন ছিল। ক্লাসিক্যাল থিওরিতে ইন্টারেস্ট রেটটা এইভাবে ডিটারমিন করা হতো, তাই না? যেটা প্রথমে এঁকেছিলাম। এখন কিভাবে ডিটারমিন করা হবে? এখন ডিটারমিন করতে গেলে ন্যাচারালি এখানে ডিমান্ড ফর মানি তো আছে, এটা ডিজায়ার্ড ডিমান্ড ফর মানি, ওকে। আমরা লিখে দিতে পারি ডিজায়ার্ড ডিমান্ড ফর মানি, দ্যাট ইজ L2। এবং তার সাথে আমরা একটা জিনিস অ্যাড করব, মানি সাপ্লাই, অর্থের যোগান। যদি অর্থের যোগান আমি এই লেভেলে থাকে, এম লেভেলে যদি অর্থের যোগান থাকে, ন্যাচারালি এটাকে লেখা যেতে পারে। তাহলে এটা আমরা কি পাচ্ছি, এম ড্যাশ লেভেলে, এটা লাইন, এটা আমাদের ভার্টিক্যালি হয়। আমরা জানি মানি সাপ্লাই সবসময় ভার্টিক্যালি হয়। তাহলে এখানে ইন্টারেস্ট রেট কোথায় ডিটারমিন হচ্ছে, দ্যাট ইজ আর। এবং এইটা যদি আমরা দেখি যে যদি মানি সাপ্লাই কম হয়, যেহেতু মানিটারি পলিসি বলেছি, ইন্টারেস্ট রেট কিন্তু মানিটারি পলিসি। মানিটারি পলিসি মানে কি করবে, সে সুদের হারকে নিয়ে হেরফের তো করতে পারবে। মানিটারি পলিসি তো আমরা জানি। তো ন্যাচারালি সুদের হার নিয়ে যদি হেরফের করে, তাহলে মানি সাপ্লাই যদি কমায়, সেটাই সাপোজ M1 ড্যাশ M1 আর M1 ড্যাশে যদি লাইনে করে, তাহলে ন্যাচারালি সেখানে কি হচ্ছে, ইন্টারেস্ট রেট হাই হচ্ছে কি হচ্ছে না, ন্যাচারালি হচ্ছে। এবং এটাকে কি করছে, কন্ট্রাকশন এবং এক্সট্রাকশন যদি করা হয়, ন্যাচারালি যদি মানি সাপ্লাইটাকে বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সুদের হারটা কি হবে, কমবে। এইরকম ভাবে বিভিন্ন কনসেপ্টে যাবে কি যাবে না। ন্যাচারালি আমি এটা ভাবলাম যে M3 বোঝার চেষ্টা করো, M3 ড্যাশ এবং M3 ড্যাশে দেখো এই জায়গায় পজিশনে আছে,
তার মানে আরো কম হলো। এবার ভালোভাবে লক্ষ্য করো এটা, যদি আরেকটা আমরা করি কার্ভ M4, মানি সাপ্লাই বাড়াচ্ছি কিন্তু টেন্ডেন্সি বলেছে মানি সাপ্লাই বাড়ানো, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো মানি সাপ্লাই কিন্তু এখানে যতই আমি মানি সাপ্লাই বাড়াই না কেন আর কিন্তু আমার লিকুইডিটি প্রেফারেন্স বাড়ছে না, বাড়ছে লেভেলে বাড়ছে না। এই যে একটা হরাইজন্টাল সোজা লাইন পেয়েছি না, এই যে হরাইজন্টাল সোজা লাইন লিকুইডিটি প্রেফারেন্স যে লাইনটা পেয়েছি এলপি লাইন, সেই লাইনটাকে আমরা কি বলি, এই লাইনটুকু এইখান থেকে আমরা এত দূর যতখানি চলছে কন্টিনিউ, এই গোটা লাইনটাকে আমরা বলতে পারি লিকুইডিটি ট্র্যাপ। বাংলায় বলে দিচ্ছি আমি, যাকে আমরা বাংলায় বলি তারল্যতার ফাঁদ। বোঝাচ্ছে কথাটা? এই জায়গায় যতই আমি মানি সাপ্লাই বাড়াই না কেন, বাড়াই বা কমাই যাই করি না কেন, ইন্টারেস্ট রেট এতটাই লো হয়ে গেছে যে মানি সাপ্লাই কোনো ইফেক্টই পড়ছে না। এই পজিশন থেকে আমরা কি বলবো, লিকুইডিটি প্রেফারেন্স। তার মানে যদি ইন্টারেস্ট রেটকে যদি আমরা কমিয়ে যাই, ন্যাচারালি যদি কমালে কোনো ইফেক্টই কিন্তু এখানে পড়বে না। তার কারণ এই পজিশনে লিকুইডিটি প্রেফারেন্স হরাইজন্টালি লাইন হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে যে এখানে কোনো প্রভাব কিন্তু খাটছে না সুদের হার। তাহলে সুদের হার এতটাও কমানো যাবে না যেখানে মানি সাপ্লাই ইফেক্টিভ হচ্ছে না। মানি সাপ্লাইকে কন্ট্রোল করতে না পারা মানে মনিটারি পলিসি ফেল হচ্ছে, মনিটারি পলিসি ফেল হচ্ছে। তাহলে আমাকে ইন্টারেস্ট রেটটা কোন ইকুইলিব্রিয়াম পজিশনে রাখতে হবে, যেখানে ডাউনওয়ার্ড হচ্ছে বাট নট হরাইজন্টাল অ্যাক্সিস টাচ করছে, হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করলে হবে না, ডাউনওয়ার্ড পজিশনে রাখলেই ন্যাচারালি হবে। তাহলে ইন্টারেস্ট রেটের এইভাবে ইন্টারেস্ট রেট গুলোকে আমরা ডিটারমিন করতে পারি। ন্যাচারালি বিভিন্ন থিওরি আছে, এর লিখিত অনেক কিছু আছে, স্পেকুলেটিভ ডিমান্ডে বা বিভিন্ন ক্ষেত্রে কেন এটা লিকুইডিটি ট্র্যাপ বলা হয়, তার কারণ এইখানে মানি সাপ্লাই যতই বাড়াও না কেন সুদের হার কিন্তু কমবে না, সুদের হার একটা নির্দিষ্ট লেভেল অবধি থাকে। তার জন্য এই পজিশনকে লিকুইডিটি ট্র্যাপ বলতে পারি বা তরলতার হাত আমরা বলতে পারি। বোঝাচ্ছে কথাটা? খুবই সোজা জিনিস কিন্তু ন্যাচারালি। তাহলে আজকের মতো এইটুকুই, লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ ইন্টারেস্ট রেট। আমরা পরের ভিডিওতে এর রিলেটেড অন্য কিছু নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।